আরে বাবা, কেউ জানলে বলেন, না জানলে বলেন যে জানি না। না স্যার। আচ্ছা, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে নতুন ক্রিস্টাল স্ট্রাকচার মেটালের। এটা হচ্ছে যখন ম্যাটেরিয়াল সায়েন্স পড়বেন, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়বেন, এটা আরেকটু ডিটেলসে তার কাছ থেকেও জেনে নিতে পারেন, বা নিজেরা তখন আরো ভালো জানতে পারবেন। তো এখনকার জন্য এতটুকুই জানেন যে ডিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারে বা তার উপরে কোনো ধাতুরে তো গরম করলে সে নতুন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার গঠন করে, এবং এই ক্রিস্টাল স্ট্রাকচারের উপরেই নির্ভর করে তার মেকানিক্যাল প্রপার্টিস কেমন হবে। মেকানিক্যাল প্রপার্টিস বলতে বোঝায় যে হার্ডনেস, তারপরে আপনার টাফনেস, ডাক্টিলিটি, এই বিষয়গুলা কেমন হবে, স্ট্রেংথ কেমন হবে, সেগুলা নির্ভর করে ক্রিস্টাল স্ট্রাকচারের উপর। এবং ক্রিস্টাল স্ট্রাকচারটা গঠিত হয় রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে। যদি কোনো ধাতুরে আপনি গরম করেন, তাহলে নতুন করে আবার ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে। প্লাস্টিক ডিফরমেশন আর ইলাস্টিক ডিফরমেশন তো বোঝেন। প্লাস্টিক ডিফরমেশন মানে হচ্ছে যে পার্মানেন্ট ডিফরমেশন, আর ইলাস্টিক ডিফরমেশন হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করলে সে ডিফর্ম হবে, ফোর্স অপসারণ করলে সে আবার আগের জায়গায় ফিরে যাবে। ওকে, এই পর্যন্ত ওকে? কি হলো, এই পর্যন্ত কি ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। ওকে। ইয়েস স্যার। এখন দেখেন, দুই ধরনের, এই যে আমরা পড়তে যাচ্ছি যে মেটাল ফর্মিং, ফর্মিং প্রসেস দুই ধরনের ফর্মিং হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে হট ওয়ার্কিং, আর একটা হচ্ছে কোল্ড ওয়ার্কিং। হট ওয়ার্কিং মানে হচ্ছে কোনো মেটালকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে গরম করে তাকে শেপ দেয়া। এই ক্ষেত্রে কি ঘটবে, যে কম ফোর্সে আমি তার ডিফর্ম করতে পারবো। আচ্ছা, এই ফর্মিং মানে বোঝায় যে মেটালকে না কেটে বা না গলায় অথবা না জোড়া দিয়ে শুধুমাত্র শেপ চেঞ্জ করে, অর্থাৎ বাড়ি দিয়ে বা ব্যাকায়ে, অথবা কম্প্রেস করে অথবা ইলংগেট করে নতুন নতুন শেপ, মানে শেপ দিয়ে কার্যকারী প্রোডাক্টের রূপ দেয়। এখন দেখেন, এই হট ওয়ার্কিং যদি আমি রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে গরম করি, সেক্ষেত্রে আমার অবশ্যই কম ফোর্সে আমি তাদের দেখাতে পারবো অথবা নতুন শেপ দিতে পারবো। এই একটা সুবিধা। আরেকটা সুবিধা এই দেখেন, যে স্টেন হার্ডেনিং হয় না। স্টেন হার্ডেনিং বলতে হচ্ছে যখন কোনো একটা ঠান্ডা মেটালকে আপনি জোরে আঘাত করেন অথবা খুব জোরে প্রেস করেন, তখন সেই এই কি বলে, এর মধ্যে, মেটালের মধ্যে একটা নতুন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার অনেক সময় গঠিত হয়। কেন গঠিত হয়, তখন এই যে এত জোরে আপনি প্রেস করেছেন যে সেই ওর ভিতরে যে ক্রিস্টাল স্ট্রাকচার একটা একটার সাথে এরকম আবদ্ধ অবস্থায় ছিল, সেগুলো ডিসলোকেটেড হয়ে গেছে, নতুন করে লোকেশন সৃষ্টি হয়েছে। যার কারণে দেখা যায় যে এই ম্যাটেরিয়ালটা খুব হার্ড হয়ে গেছে। এখন হার্ড হলে, এটা তো অবশ্যই জানেন যে হার্ডনেস বাড়লে তার ব্রিটিলনেসও কি হয়, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। হার্ডনেস কি জিনিস জানেন তো? কি স্যার, কোন একটা ম্যাটেরিয়াল স্ক্র্যাচ রেজিস্ট্যান্স করার যে আচ্ছা ঠিক কি? আছে, জানেন, আচ্ছা ঠিক আছে, ওকে, জানেন। তো এই আপনার হট ওয়ার্কিং করলে দেখা যায় যে এই স্টেন হার্ডেনিং এর সম্ভাবনা থাকে না, এটা আরেকটা সুবিধা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার ডিফিউশন ঘটে যখন উচ্চ তাপমাত্রায় আপনি আহ, উত্তপ্ত করেন, তখন মেটালের মধ্যে দেখা যাচ্ছে, মেটাল তো অ্যালয় হয় সাধারণত, অর্থাৎ সংকর ধাতু, বিভিন্ন ধাতুর মিশ্রণ, অথবা কার্বন, যেমন কার্বন আর লোহার মিশ্রণ, এটা হচ্ছে ইস্পাত। তো দেখা যাচ্ছে যে এর ভিতরে দুইটা লেয়ারে দুই রকমের কম্পোজিশন ছিল। এখন যখন আপনি উত্তপ্ত করবেন, তখন হয় কি যে ডিফিউশন ঘটে, দুইটা লেয়ার অর্থাৎ পুরা মেটালের যে সমস্ত স্ট্রাকচার জুড়ে একটা ইউনিফর্ম স্ট্রাকচার তৈরি হয়, ইউনিফর্ম কম্বিনেশন চলে আসে, যার হোমোজেনিটি পায়, যার কারণে ওই মেটাল অ্যালয়টা আরো ভালো মেকানিক্যাল প্রপার্টি শো করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আরো ফাইন স্ট্রাকচার, বড় মানে খুব মোটা স্ট্রাকচার না থাকে, যদি ফাইন বা একদম ছোট ছোট সুন্দর ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, তাহলে তার স্ট্রেংথ, ডাক্টিলিটি এবং টাফনেস ভালো হয়। তো যেহেতু রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার উপরে গরম করা হয়, এটা আবার নতুন করে ডিফাইন হওয়ার সুযোগ পায়, এটা আরেকটা সুবিধা। আচ্ছা, মেটালের মধ্যে যদি ওই যে কাস্টিং এর মধ্যে আমরা যে ডিফেক্ট দেখে আসলাম না, যদি ভিতরে ক্র্যাক থাকে অথবা যদি ভিতরে কোনো ব্লো হোল থাকে, তাহলে গরম করে যখন আমি তারা বাড়ি মারবো, তখন কি ওই ওই যে ফাঁকা জায়গাগুলো, এগুলা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই আরেকটা সুবিধা। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি হট ওয়ার্কিং এর? হাই টেম্পারেচার আনডিজায়ারেবল রিয়াকশন অনেক সময় ঘটে যায়, অর্থাৎ যখন উত্তপ্ত করবেন
লোহাটাকে আশেপাশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে মরিচা ফর্ম করতে পারে। এবং যখন খুব গরম অবস্থায় কাউকে প্রেস করবেন বা নতুন ফর্ম দেওয়ার চেষ্টা করা হয় মেটালকে, সেই মেটাল সেই ফর্মে যায় ঠিকই, কিন্তু তার সারফেস ফিনিশটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একদম হুবহু সেরকম বজায় থাকে না। কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু সে কুঁচকে যাবে, অর্থাৎ শ্রিঙ্কেজ ঘটবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম যে যেহেতু রিক্রিস্টালাইজেশন হয়, সব ক্ষেত্রেই যে খুব ভালো আপনি পারফরমেন্স পাবেন তাও কিন্তু না, এটা আনডিজার্ভেবল ক্রিস্টাল স্ট্রাকচারও ঘটে যেতে পারে। তো এক্ষেত্রে কোল্ড কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে আমি রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচেই এটাকে নতুন শেপ দিব। তো এই ক্ষেত্রে কোনো হিট দরকার হয় না, এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে সার্ফেস ফিনিশ ভালো পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে ডাইমেনশন সার্ফেস ফিনিশ মানে ভালো পাওয়া যায়, এবং ডাইমেনশনাল অ্যাকুরেসিটা বেটার অ্যাচিভ হয়। আচ্ছা, এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ট্রেংথটা অনেক সময় ভালো হয়, সব সময় না, স্ট্রেংথ অধিকাংশ সময় ভালো হয়। এর কারণ হচ্ছে ওই যে ওয়ার্ক হার্ডেনিং আগে যেটা দেখে আসলাম, এই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক হার্ডেনিং বা স্ট্রেন হার্ডেনিং একই জিনিস ঘটে থাকে। ডিরেকশনাল প্রপার্টিস দেওয়া সম্ভব হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে আর দরকার নেই। কন্টামিনেশন প্রবলেম অনেক সময় দূর হয়, যে যদি কোনো ইনক্লুশন বা কন্টামিনেশন থেকে থাকে সেটা অনেক সময় দূর হয়। এর কারণ হচ্ছে হট ওয়ার্কিং এ কিন্তু আপনার কন্টামিনেশন ঘটে থাকে, ওই যে আশেপাশের এনভায়রনমেন্টের সাথে সে রিয়াকশন করতে পারে যখন উত্তপ্ত করবেন, কিন্তু এই ক্ষেত্রে রিয়াকশন করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? এই যে হট ওয়ার্কিং এর বেশি বল প্রয়োগ করতে হয় শেপ দেওয়ার জন্য, যেহেতু ঠান্ডা অবস্থায় করতেছি। কারণ গরম করলে ধাতু তো একটু নরম হয়ে আসে, কিন্তু এই ক্ষেত্রে তো সেই সুবিধা আমি পাচ্ছি না। এই যেহেতু অধিক ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেহেতু একটু বেশি পাওয়ারফুল টুলেরও প্রয়োজন হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মেটাল সারফেসটা অবশ্যই ক্লিন থাকা লাগে, তা না হলে সেটা ওই ধাতুর মধ্যে কিন্তু চাপে ঢুকে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, আচ্ছা এইখানে যে যেটা বললাম যে ওয়ার্ক হার্ডেনিং হয়ে যায়, যার কারণে অনেক সময় আনডিজায়ারেবল রেসিডুয়াল স্ট্রেস অনেক সময় ভিতরে থেকে যায়, যেটা পরবর্তীতে ক্র্যাকের রূপ নিতে পারে। অর্থাৎ ভিতরে আপনি যখন ঠান্ডা অবস্থায় কোনো কিছুর খুব জোরে বাড়ি মারবেন বা জোরে প্রেস করবেন কোনো ধাতুকে, ওর ভিতরে ওই বলটা ওই স্ট্রেসটা অনেক সময় থেকে যায়, যেটা আপনি আপনার ফোর্স অপসারণ করার পরেও ওর ভিতরে বিদ্যমান থাকে, যার কারণে পরবর্তীতে ওই ফোর্সটা ক্র্যাকের সৃষ্টি করতে পারে। আচ্ছা, ফর্মিং প্রসেস খুব বড় মোটা দাগে হচ্ছে রোলিং, এক্সট্রুশন, ফোরজিং এবং ড্রয়িং, এগুলো খুবই কমন। তো প্রথমে রোলিং। রোলিং বলতে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আমি দুইটা রোলারের মাঝখান দিয়ে পাস করায় কমাই ফেলবো কোন একটা মেটাল শিট বা রিং অথবা মেটালের বারকে। এটাই হচ্ছে এক কথায় রোলিং প্রসেস। এই যে এই ছবিটা যদি দেখেন তাহলে রোলিং প্রসেসটা আমার মনে হয় বোঝা যাবে। তো এই ক্ষেত্রে আপনার এই যে এই দুইটারে বলা হয় রোলার বা রোল, আর এই যে মেশিনের সাইজ যে এটারে মানে এই রোলিংটা করা হয় সেটারে বলা হয় রোলিং মিল। এই পর্যন্ত ওকে আছেন কিনা একটু শুনে আমার ফিডব্যাক দেন। জি স্যার। আচ্ছা, তো মোটা যদি বেশি থিকনেসের বা প্লেটকে বা বারকে যদি আমরা এই কম থিকনেস কম ফাঁকাযুক্ত এই রোলের মধ্যে দিয়ে যদি পাস করাই, তাহলে তার থিকনেস কমে যাবে, এটা হচ্ছে মূল নীতি। এখন আহ, এখানে দেখেন, এটার দুইটা কাজ, মূলত কাজ হচ্ছে একটা হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সের কারণে এই যে পাতটারে এই রোল দুইটা টেনে আনে, ঘর্ষণের কারণে টেনে আনে। আপনারা আখ মাড়াই করার সময় দেখবেন যে আখ ওই যে রোলারের মধ্যে দেওয়ার পরে আখ কিন্তু অটো টেনে নেয় রোলার, ওই যে ফ্রিকশনের কারণে, দুইটা রোলারের ফ্রিকশনের কারণে। এবং আরেকটা কাজ হচ্ছে এটার স্কুইজ করে থিকনেস কমানো। এই ধরনের একটা মেশিনে এই রোলিং পারফর্ম করা হয়। এবং উপরে দেখেন যে একটা অ্যাডজাস্টিং স্ক্রু রয়েছে, এই অ্যাডজাস্টিং স্ক্রুর কাজ হচ্ছে এই রোলারের থিকনেস কম বেশি করা, এই হচ্ছে কাজ। আর এই যে হাউজিং বলতে হচ্ছে যার মধ্যে এই রোলার দুটো ফিট করা, সহজ কথায়। আচ্ছা, অ্যাডজাস্টিং স্ক্রুটা আবার দেখানো হয়েছে, রোলিং প্রসেসের কয়েকটা ছবি দেখানো হয়েছে। এখন দেখেন এই রোলিং করে আমরা কি ধরনের প্রোডাক্ট পাই। দেখেন যে আমরা যদি ইনগোট থাকে, অর্থাৎ খনি থেকে আকরিক লোহাকে আমার গলায় আমরা এক ধরনের
বিলেট বা ইনগোট তৈরি করে থাকি। এইটারে আমরা এই রোলারে বিভিন্ন শেপ দেই, কোনটারে স্ল্যাব বানাই, কোনটারে ব্লুম বানাই, কোনটারে বিলেটস বানাই। পার্থক্য এই ছবিতে যেমন আছে এইগুলোই হচ্ছে পার্থক্য। স্ল্যাব হচ্ছে ঠিক একটা বড় স্ল্যাবের মতো, ব্লুম হচ্ছে যে অনেকটা স্কোয়ার শেপ টাইপের, আর বিলেট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ। এই হচ্ছে পার্থক্য। এইগুলো হচ্ছে কাঁচামাল হিসেবে স্টিল ফ্যাক্টরিগুলোতে কিনে আনা হয়। কিনে এনে তারা আবার রোলিং করে, করে দেখা যাচ্ছে রেল লাইনের পাত তৈরি করতে পারে। আমাদের যে এমএস বার কিনি আমরা, রড কিনে যে ছাদ ঢালাই দিই, ওইগুলো তৈরি করতে পারে। ওইগুলোরে আবার তারা রি রোলিং করে, অথবা অন্য প্রসেসে যায়, সহজ কথায়। এখন দেখি এই টাইপ কি কি রয়েছে। একটা হচ্ছে যে ফ্ল্যাট, জিওমেট্রির উপর বেস করে দুই ধরনের, একটা ফ্ল্যাট রোলিং, যে রেক্টঙ্গুলার একটা শেপের প্লেটে তারা ক্রস সেকশনটা কমায় থিন করে, থিকরে থিন করে। আচ্ছা, আর শেপ রোলিং, বিভিন্ন টাইপের শেপে সে এই রোলটা করে থাকে। যেমন স্কোয়ার ক্রস সেকশন ইজ ফর্মড ইনটু এ শেপ, অনেক সময় রেক্টাঙ্গুলার ক্রস সেকশন থাকতে পারে। তো এই ক্রস সেকশনটারে চেঞ্জ করতে পারে এই শেপ রোলিং। আচ্ছা, হট রোলিং আর কোল্ড রোলিং, এটা হচ্ছে যে একটা হচ্ছে গরম করে আপনি রোল করবেন মেটাল পার্টটাকে, আর একটা ঠান্ডা করে রোল করবেন। গরম করলে করে রোল করলে সুবিধা, ফোর্স কম লাগবে কিন্তু হিট দেওয়া লাগবে। আর ঠান্ডা অবস্থায় রোল করলে ফোর্স বেশি লাগবে, মেশিন একটু হেভি মেশিনারিজ লাগবে, কিন্তু হিট দেয়া লাগবে না। এই হচ্ছে পার্থক্য। খুব কমন কথাবার্তা, এই জন্য আমি আর বেশি এখানে সময় নষ্ট করতেছি না। এখন দেখেন, এখানে দেখেন যে এই ধরনের যে রোলিং প্রসেসের মাধ্যমে আমরা এই যে স্ল্যাব থেকে আমরা শীট বানাই, এবং শীট বেন্ড করে দেন, শীট বেন্ড করে আমরা পাইপ বা টিউব বানাই মেটালের। আচ্ছা, এরপরে হচ্ছে যে ব্লুম দিয়ে আমরা এই যে রেল লাইনের যে পাত, রেল লাইনের পাত দেখবেন এই যে আই শেপ বা এল শেপ বা ইউ শেপ, যে যে সেকশন গুলো দেখবেন, দেখবেন যে ছাদের যাদের টিনের চাল আছে, ছাদের টিনের চালের তলায় যে অ্যাঙ্গেল গুলা রয়েছে, এই অ্যাঙ্গেল গুলো আমরা এই প্রসেসের মাধ্যমে বানিয়ে থাকি, এই রোলিং প্রসেসের মাধ্যমে। পরিষ্কার এই পর্যন্ত? এই জি পর্যন্ত স্যার। Okay, আচ্ছা। জি স্যার, বুঝলাম। আচ্ছা, এখন দেখেন এই যে ডায়াগ্রামে দেখেন যে আমরা এই কন্টাক্ট লেন্থের আমরা এল দিয়ে প্রকাশ করি। এই যে কন্টাক্ট লেন্থের দুইটা মানে যেখানে শুরু আর যেখানে শেষ, সেই বৃত্তচাপটারে, বৃত্তচাপ সেই ওই বৃত্তের, ওই রোলারের বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা এই থিটা দিয়ে সূচিত করি। আর হচ্ছে রেডিয়াস, আর এই পি হচ্ছে রোল প্রেসার, এবং টি নট হচ্ছে আদি আদি থিকনেস, টি ফাইনাল, টি এফ বা টি ফাইনাল হচ্ছে শেষ থিকনেস, আর ভি নট হচ্ছে আদি ভেলোসিটি, ভি এফ হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এই যতটুকু কমে গেল সেটার আমরা বলি ড্রাফট। তাহলে আদি থিকনেস যদি টি নট হয় এবং শেষ থিকনেস যদি টি এফ হয়, তাহলে দুইটারে বিয়োগ করে দিলে আমরা ড্রাফট পাবো। এবং এই ড্রাফটারে ড্রাফট রেশিও আকারে প্রকাশ করা হয়, এই ডি রে আবার আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয়, করলে চলো। ওকে। এটা ওকে। ইয়েস স্যার, এখানে কি ড্রাফট রেশিওটা স্টেনের মতো সামান্য? না, স্টেনের মতো আহ, কিছু না, স্টেনের মতো আপনি ওইভাবে বলতে পারতেছেন না, কেননা এখানে স্টেন হচ্ছে পার ইউনিট এরিয়া, বুঝছেন? কিন্তু এইখানে হচ্ছে শুধুমাত্র থিকনেস। স্টেনটা কিন্তু আপনার, স্টেন বিভিন্ন ধরনের রয়েছে, তাই না? আপনি দৈর্ঘ্যের জি স্যার, ক্ষেত্রে জি স্যার, কি দৈর্ঘ্য কি বিকৃতি ধরনের? রয়েছে, বিকৃতি যেটা, জি তাই না? স্যার, কিছুটা মিল জি স্যার, থাকলেও আপনি ওইভাবে ধরেন না, এটা ড্রাফট হিসেবেই পড়েন। স্টেন জি ওইখানে স্যার, জি স্যার। সায়েন্সে স্টেন পড়েন, বা সলিড মেকানিক্সে পড়বেন স্টেন। তো এটাকে সিম্পলি, এটা শুধু একটা ডাইমেনশনে ক্যালকুলেশন করা, স্ট্রেন বিভিন্ন ডাইমেনশনে ক্যালকুলেশন করা পসিবল। এখন দেখি শেপ রোলিং, বিভিন্ন, যে বিভিন্ন শেপের, আমার কথা হচ্ছে যে রোলের এই যে এই অংশটা, এই অংশটা যদি আমি একটা নির্দিষ্ট শেপের বানাই ফেলি, তখন কিন্তু আমার এই নির্দিষ্ট শেপ হয়েই বেরোবে। তো এই আই শেপ, এল শেপ, ইউ শেপ, এই ধরনের এই প্রোফাইল গুলা সাধারণত এই রোলিং এর মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এই রোলারের বিভিন্ন সেট আপটা একটু দেখি। এক নাম্বারটা হচ্ছে আমরা বলছি টু হাই রোল, দুইটা রোল। আচ্ছা, এবার দেখেন আমার খুব মোটা থেকে খুব থিন করা দরকার, তাহলে আমি ডাবল, এই দেখেন রোল কিন্তু, রোলার কিন্তু একটা আরেকটার বিপরীত দিকে ঘোরে, এই দেখেন একটা আরেকটার বিপরীত দিকে ঘোরে। তাহলে আমি যদি আরেকটা রোল লাগাই, লাগাই প্রথমটার থেকে যেটা বের হলো সেটা ঘুরায় যদি আমি আবার এই তলারটা দিয়ে পাস করাই দিই, তাহলে আমার আরো ঠিক হয়ে যাবে, মানে থিন হয়ে যাবে। আচ্ছা, এটারে বলতেছি আমরা থ্রি হাই রোল। তারপর একটা ফোর হাই রোল।
মানে যদি আমার খুব বেশি ফোর্স দরকার হয়, খুব বেশি শক্ত ম্যাটেরিয়ালটা যদি আমি রোল করতে চাই, তাহলে আমি 4i ইউজ করব। তারপরে ক্লাস্টার, যদি আরো আমার মানে আহ, বেশি ফোর্সের দরকার, তখন আমি ক্লাস্টার রোল ইউজ করব। আবার এই অ্যারেঞ্জমেন্ট গুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে ঘটনাটা কি ঘটতেছে। আর সিরিজ আকারে যদি একের পর এক যদি আমি রোলার পাস করাইতেই থাকি, এটা আমরা বলি ট্যান্ডেম রোলিং মিল। থ্রেড রোলিং দেখেন, স্ক্রু বা বোল্ট আমরা থ্রেড কেটে লেদেও তৈরি করতে পারি। আবার এই ধরনের একটা রোলার, এই যে দুইটা ডাই টাইপের রোলার, এই ফিক্সড ডাই, একটার উপরে আরেকটা দিয়ে এইভাবে মাঝখানে এই যে বোল্টটা ধরে এইভাবে এইভাবে ধরে যদি আপনি রোল করেন, তাহলে কি হয়ে যাবে যে এরকম এরকম আপনার বোল্ট বা স্ক্রু তৈরি হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে এই এইভাবে স্ক্রু তৈরি করা ওই থ্রেড কেটে তৈরি করার চাইতে সুবিধাজনক নাকি অসুবিধাজনক? অবশ্যই সুবিধাজনক। এর কারণ হচ্ছে প্রোডাকশন রেটটা অনেক হাই থাকে, ম্যাটেরিয়ালের ইউটিলাইজেশন, মানে ম্যাটেরিয়াল কিন্তু নষ্ট হয় না কোনো, কোনো কিন্তু আপনি কেটে কোনো কিছু বাদ দিচ্ছেন না, আপনি রোল করতেছেন। আর থ্রেডের কোয়ালিটি স্ট্রং হয়, কেননা আপনার এই, এবং ফ্যাটিক রেজিস্ট্যান্স হয়, কেননা ওই যে আপনার ওয়ার্ক হার্ডেনিং হয়ে যায় অনেক সময়। আবার দেখা যাচ্ছে যে আপনার এটার এই যে যদি কোল্ড ওয়ার্কিং যেহেতু করে, সাধারণত এটা কোল্ড ওয়ার্কিং করা হয়, এটার আপনার ডাইমেনশনাল অ্যাকুরেসিও অনেক ভালো থাকে। তো আজকে কি আরেকটা এক ক্লাস করে নেবেন? তাহলে আগামীকালকে ক্লাস অফ রাখবো। হ্যালো, আজকে কি আরেকটা জি সেশন স্যার। নিয়ে নেবো জি তাহলে স্যার করা। আচ্ছা, তাহলে আপনারা কেউ একজন একটু মিটিং লঞ্চ করে একটু গ্রুপে দেন, মানে আমার ফ্রি ভার্সন তো আমি আরেকটা পারবো না এক্ষুনি।